হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শনিবার। ঘড়িতে এখন বাজে ওই সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। 7টা দিয়ে এই কারণেই বললাম, কারণ সকালে উঠে স্নান পুজোটা হয়ে গেছে আর তারপরে চা করে নিয়েছিলাম। আর কি জানো তো, শনিবার করে তো তোজো স্কুল ছুটি থাকে, তবে আজকে ওদের এক্সট্রা ক্লাস দিয়েছে। তাই তোজো স্কুলে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু এদিকে আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে, কারণ ওকে রেডি করানো, ওর টিফিন গোছানো, এর মধ্যে অনেকটাই ব্যস্ততা কাজ করে। তাই কখনো কখনো কি বলতো, ওই স্নানের পরে আর জামা কাপড়টা মেলা হয় না, কারণ জামা কাপড় মেলতে তো অনেকটাই সময় লেগে যায়। সেই জন্য জামা কাপড়টা স্কিপ করে আমি আগে পুজোটা সেরে নিই। তো আজকের দিনটাও না ওরকমভাবেই শুরুটা করেছি বলতে পারো। ওইদিকে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে, আর এইদিকে হাজব্যান্ডের যেই অফিসে জামা কাপড়গুলো ডেলি পরে সেগুলো একটু রোদ খাইয়ে নিলাম। সাথে কালকে দুপুরের বেশ কিছু ভিজা জামা কাপড় ছিল। ওই যে তোমাদের বলছি না, দুপুর হলেই আবার বৃষ্টি শুরু হচ্ছে, তো সেই দুপুরের জামা কাপড়গুলো আবার একটু মেলে দিলাম। আর এদিকে হাজব্যান্ডের জামা কাপড়গুলো একটু রোদ্রে দিয়ে দিলাম। কি বলো তো, প্রতিদিন তো আর কাচা হয় না ডেলিকার অফিসের ড্রেস, সেই কারণে প্রতিদিন একটু রোদ্রে দিলে জামাটা বেশ কড়কড়ে হয়ে যায়, আর গায়ের যে গন্ধটা থাকে সেটাও চলে যায়। আর কথা বলতে বলতে এখন চলে এসেছি এইদিকে বিছানাটা তুলে নিতে। ওইদিকে দুষ্টু এখনও শুয়ে রয়েছে, বারবার করে ডাকছি উঠে পড় উঠে পড়। তো ওইদিকে উঠলে তারপর ওই বিছানাটা গুছাবো, তার আগে ভাবলাম এই ঘরটা গুছিয়ে নিই। আমাকে কালকের ভিডিওতে পায়েল কমেন্ট করেছে, সে লিখেছে আমাদের এখানেও সেম পরিস্থিতি, দুপুরবেলার পর থেকে বৃষ্টি হচ্ছে, সকালে রোদ দিচ্ছে, দুপুরে বৃষ্টি। তোমার কাজগুলো খুব সুন্দর পরিপাটি, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর চেষ্টা করি সংসারের প্রতিটা কাজ পরিপাটিভাবে গুছিয়ে করার, এতে আমারও না অনেকটাই কাজের সুবিধে হয়, জানো তো। আর যবে থেকে সংসারের কাজগুলোকে বুঝতে শিখেছি, তবে থেকেই চেষ্টা করি সংসারের কাজগুলোকে একটু গুছিয়ে পরিপাটিভাবে করার, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে আমিও ভীষণ ভালোবাসি, আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও পছন্দ করি। যেরকম নিজেকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখি, সেরকমভাবে কিন্তু সংসারটাকেও গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি সব সময়ের জন্য। আমাকে ফিউশন অফ টুম্পা চ্যানেল থেকে টুম্পা কমেন্ট করেছে, সে লিখেছে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর এদিকে দেখো, কথা বলতে বলতে সোফার মধ্যে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, সাথে সোফাটাকেও ভালো করে গুছিয়ে নেব। এখন কি বলো তো, এই সোফাটাই দেখছি কয়েকদিন ধরে বেশ জামা কাপড় হয়ে যাচ্ছে। আসলে কি জানো তো, যেদিন দুপুরবেলা জামা কাপড় গুছাই না বা বিকালবেলা গুছাতে পারি না, সেই দিনই এরকম জামা কাপড়ের স্তূপ হয়ে যায়। তো সকালবেলা করেই প্রতিদিন আবার সেই জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তবে আজকে থেকে না আর ভেবেই রেখেছি যে এই কাজটা পরের দিন সকাল অবধি ফেলে রাখবো না। দুটো নাইটি হোক বা একটা নাইটি হোক, সঙ্গে সঙ্গে একটু ভাঁজ করে রেখে দিলে কিন্তু আর সকালবেলা এত জামা কাপড় ভাঁজ করার প্রয়োজন পড়ে না। আর ওইদিকে কথা বলতে বলতে দুষ্টু কিন্তু উঠে গেছে, দেখতেই পেলে ও আবার ব্রাশ করে চলেও এসেছে। আর এখন সোজা চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করে নিতে। আর কি বলতো, সকালবেলা রান্নাঘরে হাত দেওয়ার আগে, রান্নার কাজে হাত দেওয়ার আগে যদি ঘর দুটোকে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমার অনেকটাই টেনশন কমে যায়। না হলে না একটা টেনশন কাজ করে, কতক্ষণে আমি রান্নাঘরের কাজ শেষ করব, তারপরে আবার ঘর পরিষ্কার করব। এদিকে তো বাসি বিছানাটা বা ঘরটা প্রতিদিনই পরিষ্কার করে যাই সকালে, কিন্তু কখনো কখনো আমার শ্বশুরমশাই ঘরটা পড়ে যায় অফ, তো সেই টেনশনটা কাজ করে। কিন্তু চেষ্টা করি প্রতিদিনই যে আগে দুটো ঘর পরিষ্কার করে তারপরে রান্নার কাজে হাত দেওয়ার। তো যেরকম বলা সেরকম কাজ। এদিকে কিন্তু আমি বিছানাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এবার চলে এসেছি ঘরের একটু ফার্নিচারগুলোকে আজকে একটু ডাস্টিং ক্লিনিং করে নেব। আসলে সত্যি কথা বলতে কি জানো তো, পুজোর পর থেকে এখনও পর্যন্ত কোনো ফার্নিচার ডাস্টিং ক্লিনিং করার সময়টুকু পাইনি। পুজো ছিল, তারপরে লক্ষ্মী পুজোর এত কাজকর্ম, তোমাদের তো আমি কিছুই সেইভাবে শেয়ার করিনি, কারণ লক্ষ্মী পুজোর এতগুলো বাসনপত্র, সেগুলো নামিয়ে এক প্রকার মাজা, তারপরে সেগুলো পুজোর পরে মাজা ধোয়া করে সেগুলো তোলা, তারপরে ঘরদোর পরিষ্কার করা, অনেক কাজগুলো থেকে গেছিলো, তাই না। এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা ওই পুজোর পর থেকে এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। তাই আজকে ডিসাইড করেই রেখেছি আজকে এই কাজটা করে নেব। খুব একটা ঘর নোংরা হয়নি, শুধু হালকাতে ডাস্টিং করে নিলেই ঘরটা কিন্তু আবার ঝাঁচকচকে হয়ে যাবে।
আমাকে সুমি কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর লাগলো দিদিভাই। থ্যাংক ইউ সুমি। আর টুম্পা লিখেছে রান্নাগুলো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ টুম্পা। তোমরা এইভাবে আমার চলার পথে সব সময় থেকেও, এটাই আশা করব। আর ওদিকে কথা বলতে বলতে কিন্তু আমি টিভিটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর সব থেকে আমার ঘরের এই বিজিয়েস্ট প্লেসটা হচ্ছে এই আমার ড্রেসিং টেবিলটা। ড্রেসিং টেবিলটার মধ্যে আর কিছু নেই জানো তো, পুরো একদম নিচ থেকে ওই জল ওঠার পর থেকে পুরো ক্ষয়ে নষ্ট হয়ে গেছে। তবুও যতদিন চালানো যায় ওইটাকে ততদিন চালানোর চেষ্টাই করছি। তো যেরকমই জিনিসপত্র হোক না কেন চেষ্টা করি প্রতিনিয়ত সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। হয়তো সময়ের ব্যস্ততার কারণে এই কদিন কাজগুলো করে উঠতে পারিনি, তবে আজকে সেই কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। প্রথমে কিন্তু আমি ড্রেসিং টেবিলের যে প্রথম সেলফটা হয় সেটাকে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি, আর তার উপরে যেগুলো থাকে সেগুলো রেখে দিচ্ছি। আর এই জায়গাটায় কি বলতো, আমার অনেক জিনিসপত্র থাকে, শুধু আমার কেন, হাজবেন্ডের ধরো কখনো কখনো দেখবে গাড়ির চাবি, দুটো সাইকেলের চাবি, তো এই রকমের জিনিস, কিছু কাগজপত্রও বলতে পারো এখানে থেকে যায়। তো ওই জন্যই জায়গাটা এরকম অবস্থা হয়ে যায়। যদিও বা আমি পরিষ্কার করি না কেন, তবুও কিন্তু কিছুক্ষণ পরে আবার সেই জায়গাটা নোংরা হয়ে যাবে। আর আমার এখানে বেশ কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট থাকে, যেমন একটা টোনার, একটা ময়শ্চারাইজার, সাথে একটা লিপ বাম। তো এইগুলো দিয়ে আমি এখন স্কিন কেয়ারটা শুরু করেছি। এতদিন সত্যি কথা বলতে আমি কোনো রকমভাবেই সেই রকম স্কিন কেয়ার বা কোনো কেয়ারই করতাম না। তবে কি বলতো, বয়স বাড়ার সাথে সাথে মনে হচ্ছে যে এখন শরীরের যত্ন নেওয়ার বিশেষ প্রয়োজন আছে। কারণ আমাদের তো বয়সটা লুকাতে পারবো না, কিন্তু আমাদের স্কিনটাকে অনেকটাই বেটার রাখতে পারবো যদি আমরা প্রতিনিয়ত একটু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলো করতে পারি। তো এই জন্যই কিন্তু সমস্ত কিছু অ্যারেঞ্জ করা। আর ওইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের সমস্ত কাজ গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। ওইদিকে হাজবেন্ডের জন্য আগে একটু ছাতু মুড়ি মেখে দিচ্ছি। ও না সকালবেলা খুব একটা ভারী টিফিন করেই যায় না, এরকম মুড়ি, ছাতু অথবা জল মুড়ি, দুধ মুড়ি, কর্নফ্লেক্স এই ধরনের খাবারগুলোই খায়। আর আজকে তো শনিবার, মানে আজকে নিরামিষের দিন। আর এই যে কার্তিক মাস, মানে এই দামোদর মাসে অনেক কিছুই যেহেতু সবজি খাওয়া বারণ, হাজবেন্ড তো সকাল থেকে মাথায় হাত কী রান্না করবে। আর জানো তো নিরামিষের দিনে একটু সবজিপত্র না হলে খাওয়াটা আর হয়ে ওঠে না, শুধু ডাল দিয়ে কি আর খাওয়া যায়। তাই জন্য বললো আজকে তুমি একটু পোলাও করো, তুমি যেইভাবে পোলাও করো তো সেই রকম পোলাও করবো। আর তার সাথে না এরকম ফুলকপি, তারপরে ক্যাপসিকাম, আলু আর পনির দিয়ে একটা ঢেজালা মতন করব। তো তারই প্রস্তুতি, প্রথমে চালগুলোকে ভিজিয়ে নিয়েছি পোলাওয়ের জন্য, আর তারপরে ওইদিকে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি, সাথে ফুলকপি, আলু, ক্যাপসিকাম ওগুলোকেও কেটে নিয়েছি। তারপর এদিকে কিন্তু আমি পনিরগুলো ভেজে নিচ্ছি, সাথে একে একে যেই যেই সবজিগুলো দেবো রেজালাতে সেই সবজিগুলো কেটে নিচ্ছি। আর চালটা ভিজিয়ে জানো তো আমি ওইদিকে ভয়েস ওভারের কাজটা সেরে নিচ্ছিলাম, তাই চালটা অনেকক্ষণ ভিজে গেছিলো। আর এসে কিন্তু এদিকে আমি চালটা, মানে জলটা বসিয়ে দিয়ে বা ভাতটা বসিয়ে দেবো। আর পোলাওয়ের জন্য কিন্তু আমি যেই চালটা ব্যবহার করি সেটা কিন্তু বাসমতি রাইস। আর তার মধ্যে পরিমাণ মতো নুন আর একটু রং দিয়ে দিয়েছি। এই রঙেই কিন্তু পোলাওয়ের রঙটা চলে আসবে। আর কি জানো তো, আগে না আমার হাজব্যান্ড গোবিন্দভোগ চালের পোলাও খেতে ভীষণ পছন্দ করতো, যেহেতু ওই গোবিন্দভোগ চালের একটা গন্ধ রয়েছে, তো সেই জন্য। তবে একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম না বাসমতি চাল দিয়ে এইভাবে পোলাও বানানোর পর আমার হাজব্যান্ডের তো বলতে পারো এখন এই পোলাওটাই ভীষণ পছন্দের হয়ে গেছে। আর কিছু না হোক আগে বলবে যদি পোলাও করতে হয় তুমি বাসমতি চালের পোলাওটা করো, এটাই খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেকটা না ওই রেস্টুরেন্ট স্টাইলের মতন হয়। আর এরপরে যখন শীতটা পুরোপুরি পড়ে যাবে তখন না ওই যে কড়াইশুঁটি হয়, কড়াইশুঁটিও দিয়ে দিলে কিন্তু খুব টেস্ট হয় এরকম ধরনের পোলাওতে। আমি যখন ওই কস্তুরি রেস্টুরেন্টে খেয়েছিলাম ওখানে যেরকম টাইপের পোলাওটা ওরা দেয় ঠিক অ্যাজ ইট ইজ আমি কিন্তু ওইরকমভাবে এই পোলাওটা বানাই। কেন ওখানে আমি ট্রাই করেছি, একদম এরকমভাবে ওরা পোলাও করে, আর এরকমই ফ্লেভার আসে পোলাও থেকে, জানো তো। আর ওদিকে কথা বলতে বলতে আমি কিন্তু রেজালার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে মশলা হিসেবে কিন্তু আমি প্রথমে একটু টমেটো বাটা দিয়েছি, তারপরে আদা আর চাল মগজ, সাদা তিল বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একদম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদের ব্যবহার করিনি, সাথে কিন্তু নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে রান্নাটা করে নিয়েছি। আর পোলাওয়ের জন্য কিন্তু এখানে আমি প্রথমে একটু ঘি আর সাদা তেল গরম করে নিয়েছি, তার সাথে কিন্তু আমি কাজু কিশমিশটা ভাজা করে তারপর ওই কড়াইয়ের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে প্রথমে যে ভাতটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। ওইটা একটু হালকা হাতে ভেজে নিয়ে তারপরে আর একটুখানি ভাত দিয়েছি, ওর মধ্যে কিন্তু কাজু, কিশমিশ, চিনি সমস্তটা দিয়েছি। আর এখানে স্পেশালিটি বলতে পারো আমি কিন্তু গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরটা দিই। এটাই কিন্তু খেতে বেশি টেস্টি হয়। কোনো দিনও করে দেখবে তোমরা এরকম পোলাও করে, খুব টেস্টি হয়। মানে গোবিন্দভোগ চালের পোলাওটা একরকম ফ্লেভার, আর এইভাবে পোলাও করলে আর এক রকম ফ্লেভার লাগে, খেতে কিন্তু দুটোই অসাধারণ লাগে। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে
খুব ভালো লাগলো তোজোকে দেখলাম, ওকে অনেক ভালোবাসা জানাই আর খুব খুব আদর। রান্নাগুলো দারুণ হয়েছে দেখতে। ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি। সব রান্নাই ভালো হয়েছিল, ওই পাতায় মাছটা না খুব একটা ভালো হয়নি, বললাম তো পারি না, তো ওই রকমই হয়েছিল। তো যেরকমটা হয়েছে সেরকমটা তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে না আমাদের কারেন্ট চলে গেছিলো, দেখো আমি কিন্তু এদিকে রান্নাটা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। পোলাওটা হয়ে গেছে, সাথে রেজালাটা। আর আজকে জানো তো অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে করতে, তারপরে আবার তোজোকে আনতে যাওয়ার পালা। আসলে 5 মিনিট লেট হলেও কি কোনো অসুবিধে হয় না, কারণ ওদের না স্কুল থেকে ছাড়তে ছাড়তে 5-10 মিনিট এমনিই লেট হয়ে যায়। কিন্তু আমি চেষ্টা করি সবসময় এদিকের কাজগুলো একটু গুছিয়ে যেতে, তাহলে এসে আর এই তাড়াহুড়ো করে কাজগুলো করার প্রয়োজন পড়ে না। আর ওই যে বললাম কারেন্ট নেই, কারেন্ট না থাকা অবস্থায় রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিলাম রান্নার পর। এরপরে চলে যাব তোজোকে আনতে, আর তারপরেই ফিরে এসে দেখো এদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। এসে আর আমি চেঞ্জ করিনি, কারণ একেবারে আমি বাথরুমে ঢুকবো, হাত পা ধোবো, ফ্রেশ হবো। তো ভাবলাম এদিকে জামা কাপড়গুলো তুলে এইগুলোকে গুছিয়ে নিই, ততক্ষণে তোজো একটু স্নান করে নিই, তারপরে আমি একেবারে বাথরুমে ঢুকবো, তারপর এসে ওদের খেতে টেতে দেবো। তো এরকমভাবেই কিন্তু সকাল থেকে দুপুরের প্ল্যানিং অনুযায়ী আমি সংসারের কাজগুলো একের পর এক গুছিয়ে থাকি। আমাকে ঝিলি কমেন্ট করেছে, ঝিলি লিখেছে তোমার রান্নাগুলো দারুণ হয়েছে। জানো তো দিদি ভাই, আমিও না পাতায় মাছ খুব একটা ভালো করতে পারি না। কি বলো তো, সবাই যে এক জীবনে সব কিছু পারফেক্টলি পারবে সেটা কিন্তু কখনোই নয়। কিছু ভালো কিছু খারাপ নিয়ে প্রতিটা মানুষের জীবন। আমি যেগুলো পারি না আমি কিন্তু সব সময় সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, সবাইকেই বলি। আমি না পারার মধ্যে কোনো লজ্জা প্রকাশ করি না, কারণ সবাই যে সব কিছু পারবে সেটার কিন্তু কোনো মানেই নেই। নাজিরা, আজকে ভিডিওতে তোমার কমেন্টটা পড়তে পারলাম না, পরবর্তী ভিডিওতে তোমার কমেন্টটা নিশ্চয়ই পড়বো, রাগ করো না। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।